গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্পের এক নতুন এপিসোড নম্বর 30-এ। আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এবং আজকের গল্প শুরু করছি আমরা। তো আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বিজোড়ের ডাঙা। তো আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিজোড়ের ডাঙা। হুগলি জেলার রুদ্রাজপুরের প্রবোধকৃষ্ণ পাল মহাশয় গল্পটি আমাকে বলেছিলেন। তবে এও বলেছিলেন যে এই গল্পের সময়সীমা সঠিক করে বলা শক্ত, কেননা বহুদিনের পুরনো ঘটনা এটি। হুগলি বর্ধমান বর্ডারে বর্ধমান জেলার মধ্যে বিজলে নামে একটি গ্রাম আছে। সেই গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে গ্রামের প্রান্তে ধুধু মাঠের ধারে একটি অশ্বত্থ গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। সংসারে নানা অভাব অভিযোগ, সেই নিয়ে ঝগড়াঝাটি। ব্রাহ্মণীর বাক্যবাণে জর্জরিত হয়ে ব্রাহ্মণ তাই আত্মহত্যা করবেন স্থির করে গাছে উঠে সঙ্গে আনা গামছা নিয়ে একটি ফাঁস তৈরি করলেন। তারপর টেনে টুনে দেখে যখন বুঝলেন ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় নেই, তখন শেষবারের মতো একবার ইষ্ট দেবতাকে স্মরণ করে গলায় ফাঁস দিতে গেলেন। যেই না ওই কাজ করতে যাবেন, অমনি হলো কি, একটা কালো হাত হঠাৎ কোথা থেকে এসে গামছাটাকে টেনে ধরল। তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সেই অবস্থায় অন্ধকারে ব্রাহ্মণ দেখতে পেলেন একটা ছায়া শরীর গাছের মোটা ডালে হেলান দিয়ে বসে ফিকফিক করে হাসছে। সেদিকে তাকাতেই ভয়ে বুক কেঁপে উঠল ব্রাহ্মণের। ছায়া শরীর বলল, কি ব্যাপার ঠাকুর, আপনি হঠাৎ আত্মহত্যা করতে এসেছেন যে? আপনি ব্রাহ্মণ, পূজনের হিত কামনা করেন, মানুষকে সৎ উপদেশ দেবেন, তার জায়গায় আপনি এসেছেন আত্মহত্যা করতে? এ কাজ কি আপনার সাজে? ছি ঠাকুর, আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ? ব্রাহ্মণ বললেন, সবই জানি ভাই, সবই বুঝি, কিন্তু সব বুঝে বড় জ্বালায় জ্বলে এই কাজ করতে এসেছি। কিন্তু আমি তো আপনাকে এই কাজ করতে দেবো না ঠাকুর। ওই কাজ করে আমি এই অবস্থায় যে কত বছর আছি তা আপনি ভাবতেও পারবেন না। এর থেকে উদ্ধার নেই। আপনার ছেলে নেই, মেয়ে নেই, শুধু কর্তার ঘিরে থাকেন। আপনি এই কাজ করতে যাবেন কোন দুঃখে? ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, কিন্তু তুমি আমার এত খবর রাখলে কি করে ভাই? তার আগে আপনি আমার কথার উত্তর দিন, বলুন কেন এই কাজ করতে এসেছেন? দুঃখের কথা কি আর বলো ভাই, আমার গিন্নিকে তো তুমি আর চেনো না। এমন দজ্জাল মেয়ে ছেলে এই তলাটা দুটি নেই, তার জ্বলনে বাড়িতে কাক চিলেও বসতে পারে না। তাই এমনই অতিষ্ঠ হয়ে উঠেছি যে ওর হাত থেকে পরিত্রাণ পাবো বলেই এই কাজ করতে এসেছি আমি। ছায়ামূর্তি এক লাফে গাছের ডালের উপর খাড়ায় বলল, ওরে বাবা, আপনার গিন্নির কথা আর বলবে না ঠাকুর। ওরকম মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। ওকে আমি চিনি হাড়ে হাড়ে। আপনাদের বাড়ির পাশেই যে আম গাছটা আছে, সেই গাছে আমার 100 বছরের বাস। শুধু আপনার গিন্নির চিৎকার চেঁচামেচি আর গালাগালির চোটে আজ বছর খানেক হলো আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি এখানে। কাজেই যার গালাগালিতে ভূত পালায়, আপনি মানুষ হয়ে তাকে নিয়ে কি করে ঘর করবেন? তা ঠিক আছে, আপনাকে আত্মহত্যা করতে হবে না, আপনি এখানেই থাকুন, আমি আপনার থাকার ব্যবস্থা করছি। ব্রাহ্মণ তখন গাছ থেকে নেমে এসে মাটিতে বসলেন। ভূত নেমে এলো। সে এক আশ্চর্য রকমের পরিবেশ। একদিকে ঘন জঙ্গল এবং অপরদিকে ধুধু মাঠ। ব্রাহ্মণ বললেন, সবই তো বুঝলুম, কিন্তু তুমি যে আমাকে থাকতে বলছো, এই জঙ্গলে আমি থাকবো কোথায়? আর যদিও থাকি, খাবোটা কি? সে চিন্তা আপনার নয় ঠাকুর, সে চিন্তা আমার। আমি এই গাছতলায় আপনাকে একটা ঝোপড়ি বানিয়ে দেব। আপনি দিব্যি বহাল তবিয়তে সেখানে থাকবেন। আর এই যে দেখছেন ধুধু মাঠ, এটা হচ্ছে অনাবাদি পুঁতির জমি। এই জমির দখল নিয়ে আপনি চাষবাস করুন। তে যা ফসল ফলবে তা সবই আপনি ভোগ করে সুখে দিন কাটাতে পারবেন। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। আপনার ব্যবস্থা আমি করছি, আপনি একটু বসুন। আর কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু বান্ধবেরা এসে পড়বে। আমি তাদের সঙ্গে পরামর্শ করেই সবকিছু করব আপনার। ব্রাহ্মণ নিশ্চিন্ত হয়ে বসে রইলেন এবং সামনে বসা বন্ধু ভূতের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা রকম আলোচনা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পরে অন্যান্য ভূতেরা দলে দলে সেখানে এসে হাজির হয়ে ব্রাহ্মণের সব কথা শুনল। তারপরে প্রত্যেকেই একমত হয়ে ব্রাহ্মণের পুনর্বাসনের ব্যাপারটা মেনে নিল।
সকলে মিলে অনেক যুক্তিতর্কের পর বাঁশঝাড় থেকে বাঁশ, তালগাছ থেকে পাতা ইত্যাদি এনে সেরাতের মতো ব্রাহ্মণের থাকার একটা আস্তানা করে দিল। ব্রাহ্মণ মনে আনন্দে সেই আস্তানে আশ্রয় নিয়ে পুনর্জন্ম লাভ করলেন। রাত শেষ হতেই বিদায় নিল ভূতেরা। যাওয়ার আগে বনের ভিতর থেকে নানাবিধ ফলমূল ব্রাহ্মণের জন্য রেখে গেল তারা। ব্রাহ্মণ তো বেজায় খুশি। এইভাবেই যদি জীবনে কটা দিন কেটে যায় তো মন্দ কি। বিজনের ডাঙা ভূতের উপদ্রবের জন্য সেকালে কুখ্যাত ছিল খুব। এর আশেপাশের গ্রামের লোকেরা যেমন পাঁচশিমুল, আস্তাই, নপাড়া, ডোগেছে, আবুঝাটি, গুড়বাড়ি, দস্তনপুর, ইটলা, সাপুর, জরুল প্রভৃতি অঞ্চলের লোকেরা ভুলেও কেউ এদিকে যেত না। কাজেই সবাই যখন শুনলো ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে ব্রাহ্মণ বিজলের ডাঙার দিকে চলে গেছে, তখন ধরে নিল সবাই যে ভূতেরা আস্ত গিলে খেয়েছে ব্রাহ্মণকে। বিশেষ করে কয়েকজন দুঃসাহসী লোকজন ব্রাহ্মণের খোঁজ করতে করতে এই পথে এসে দূর থেকে অশ্বত্থ গাছের ডালে গামছে ফাঁস ঝুলতে দেখলো, তখন ধারণাটাকে একেবারে সঠিক বলে মেনে নিল। অতএব ব্রাহ্মণ বেঁচে থেকেও সকলের কাছে মৃত প্রতিপন্ন হলেন। কিন্তু তাহলে কি হয়? ব্রাহ্মণের কবল মুক্ত হয়ে ব্রাহ্মণ দারুণ সুখী। ভূতেরা তার কোনো অভাবই রাখলো না। সারাদিন ব্রাহ্মণ একলা থাকে। রাত্রিবেলা বন্ধু ভূতেরা সহায় হয়। তাদের দয়ায় এই বিস্তীর্ণ অঞ্চলে মালিক হয়ে গেলেন তিনি। একজন ভূতেরা বলল, আপনি এক কাজ করুন, এই জমি তো অনাবাদি পড়ে আছে, আপনি একে আবাদ করে ফসল ফলান। ব্রাহ্মণ বললেন, বললি তো বেশ, আমার আপত্তি নেই, কিন্তু এই জমি চষবো কি করে? আমি কি চাষের কাজ কিছু জানি? ভূতেরা বলল, এটা সমস্যার কথা বটে। তা ঠাকুর, আপনি এক কাজ করুন, রাত্রিবেলা গ্রামের লোক ঘুমিয়ে পড়লে গ্রামবাসীদের ঘর থেকে লুকিয়ে গোটা কত কোদাল জোগাড় করে নিয়ে আসুন, বাকি কাজটা আমরাই করে দেব। ব্রাহ্মণ তাই করলি। ভূতের পরামর্শ মতো গ্রামে গিয়ে লুকিয়ে এর ওর বাড়ি থেকে কোদাল কুড়ো ইত্যাদি যা পেরে নিয়ে এলেন। তাই নিয়ে সারা ধরে চলল ভূতের উপদ্রব। সেই বিস্তীর্ণ অঞ্চলকে রাতারাতি মাটি কুপিয়ে ভূতেরা চাষের উপযোগী করে ফেলল। তারপর বলল, যান, যাদের যা জিনিস তাদের ফেরত দিয়ে আসুন। ব্রাহ্মণ তাই করলেন। আর একদিন ভূতেরা বলল, ঠাকুর, কয়েকটা বালতি চাইছে, জমিতে জল দিতে হবে। ব্রাহ্মণ তখনই গ্রামে গিয়ে বালতি নিয়ে এলেন। এভাবে শুরু হলো চাষাবাদ। দেখতে দেখতে সবুজ শস্যে ক্ষেত ভরে উঠল। মাঠের ধান মাঠে পাকলো। ভূত মজুরেই সবকিছু করে। ব্রাহ্মণের গোলা ভরা ধান হলো, এত ধান যে আশেপাশের গ্রামের লোকেরা খামারে অত ধান নেই। সেটা ছিল খরার বছর। চারিদিকে অন্যের জন্য হাহাকার পড়ে গেল। কত মানুষ না খেতে পেয়ে মরল, অথচ ব্রাহ্মণের গোলা ভর্তি ধান। তাই একদিন ব্রাহ্মণ আর থাকতে না পেরে সন্ধ্যের সময় চুপি চুপি গ্রামে গিয়ে হাজির হলেন। ভাবলেন ব্রাহ্মণীকে সব কথা বলে ক্ষমা ঘেন্না করে নিয়ে আসবেন এখানে। কিন্তু হিতে বিপরীত হলো। ব্রাহ্মণকে রাতের অন্ধকারে দেখা মাত্রই ভয়ের চিৎকার করে এমন কাণ্ড বাঁধলেন ব্রাহ্মণী যে গ্রাম সন্ধ লোক হৈ হৈ করে লাঠি ছোড়া নিয়ে ছুটে এলো। তারপর ব্রাহ্মণকে দেখতেই তো চক্ষু স্থির। সবাই তাকে ভূত মনে করে নির্দয়ভাবে লাঠি পেটা করতে লাগলো। কয়েক হাল লাঠির বাড়ি খেতেই রক্তাক্ত কলেবরে লুটিয়ে পড়লেন ব্রাহ্মণ। তারপর যখন একেবারে নিশ্চল হয়ে গেলেন, তখনই গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারল। কিন্তু তখন সব শেষ। একমাত্র সৎ কাজ ছাড়া করবার আর কিছুই ছিল না তখন। অপঘাতে মৃত্যু। তাই তৃতীয় দিনে খুব ঘটা করে শ্রাদ্ধ হলো ব্রাহ্মণের। গ্রামের লোকেরা চা তুলে ব্রহ্মহত্যার পাপ ঢাকতে সব ব্যবস্থা করলো। অনেক লোকজনও খেলো। কিন্তু বন্ধু ভূতেরা ব্রাহ্মণের যে শ্রাদ্ধ বছরের আয়োজন বসেছিল সেদিন, তার যেন তুলনায় নেই। গ্রামের লোকেরা বিজলের ডাঙার দিকে না গেলেও দূর থেকে দেখতে পেল আড়ি ভর্তি মন্ডা মিঠাই ক্রমাগত আকাশপথে নেমে আসছে বিজলের ডাঙা। সারা রাত ধরে শুধু নামছে তো নামছেই। সে নামার আর শেষ নেই। যতক্ষণ না ভোর হলো ততক্ষণ এক নাগাড়ে এইভাবে নামতেই লাগলো সব। তারপর থেকে প্রতি বছরই ওই বিশেষ দিনটিতে গ্রামের লোকেরা দেখতে পেত যে একইভাবে আকাশ থেকে খাবার নেমে আসছে বিজলের ডাঙায়। তবে এখন আর আসে না। আর সেসব বন্ধু ভূতেরাই বা এখন কে কোথায়, তাই বা কে জানে। এতক্ষণ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বিজলের ডাঙা। তো গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।